কাহিনীর শুরুতে হিরো আমাদেরকে বলে, আমি একজন আর্থলিং মডার্ন সিভিলাইজড ওয়ার্ল্ড থেকে আমি বিলং করি। আমি মডার্ন পৃথিবী থেকে এইখানে এসেছি। ঠিক তখন ছোট্ট একটা বাচ্চা ছেলে এসে বলে, অন্য ওল্ড ম্যান সিও, মা তোমার জন্য এই খাবারগুলো পাঠিয়েছে। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার একদম বৃদ্ধ হয়ে গিয়েছে। মেন ক্যারেক্টার বলে, ধন্যবাদ তোমাকে। ছোট্ট বাচ্চা ছেলেটি বলে, কোনো সমস্যা নেই, তুমি যখন আবার সুস্থ হয়ে যাবে তখন তোমার হাতের সেই সুস্বাদু স্যুপ আমাদেরকে আবার খাইও। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টারকে খাবার দিয়ে সে ছোট্ট বাচ্চাটি এইখান থেকে চলে যায় এবং আমরা মেন ক্যারেক্টার এর ঘরের বাইরে দেখতে পাই অনেক বেশি শীত পড়েছে এবং চারিদিকে শুধু বরফ পড়ছে। মেন ক্যারেক্টার আমাদেরকে আবার বলে, আমি একজন আর্থলিং, আমাকে মডার্ন ওয়ার্ল্ড থেকে এইখানে আনা হয়েছে প্রায় 50 বছর হয়ে গিয়েছে। 50 বছর হলো, প্রায় 50 বছর হলো আমি এই ড্যাম কাল্টিভেশন ওয়ার্ল্ডে রয়েছি। আমরা কোম্পানি থেকে একটা ক্যাম্পিং এর জন্য পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছিলাম। ঠিক তখন হঠাৎ করে পাহাড় ধসের ফলে আমাদের গাড়ি চাপা পড়ে যায় সে পাহাড় এর মধ্যে এবং যখন আমরা সে কার এর মধ্যে থেকে কোনো রকমে বের হই আমরা দেখতে পাই আমরা অন্য একটা পৃথিবীতে চলে এসেছি, যেখানে প্রথমে আমাদের সামনে আসে একটা জায়ান্ট থ্রি টেইল ফক্স এবং তারপর আমাদের সামনে আসে জায়ান্ট টু হেডেড রেড স্নেক এবং তারপর অদ্ভুত কিছু মানুষ চলে আসে যারা কিনা আকাশে ফ্লাই করতে পারে। আমরা শিয়ান নোবেল ওয়ার্ল্ডের মধ্যে চলে এসেছি, যে নোবেল প্রায়শই আমি পড়তাম, কিন্তু আমি এটাও জানি আমার কোয়ার্কার্সরা এখানে অতি সহজে মানিয়ে নিতে পারবে এক্সেপ্ট মি। এবং একজন শেষ যে কিনা আমার কোয়ার্কার্সদের মধ্যে থেকে একজনকে মিথিক্যাল ট্যালেন্ট থাকার কারণে তার সাথে করে নিয়ে যায় এবং একের পর এক শেষ আসে এবং আমার কোয়ার্কার্সদের মধ্যে থেকে একজনকে উঠিয়ে নিয়ে যায় এবং তারা তাদেরকে নিয়ে আকাশ এর মধ্যে বিলীন হয়ে যায়। এ যেন তারা তাদেরকে নিয়ে কোনো একটা অন্য রালমে চলে গিয়েছে। শুধুমাত্র ডিরেক্টর কিম এবং আমি এই ওয়ার্ল্ডে থেকে যাই। হিরো এবং ডিরেক্টর কিম হাঁটতে হাঁটতে একটা বাজার এর মধ্যে চলে আসে। আমরা ভেবেছিলাম আমাদের সাথেও তাদের মতোই স্পেশাল কিছু ঘটবে, কিন্তু ডিরেক্টর কিম এবং আমার মধ্যে কোনো স্পেশাল ট্যালেন্টই ছিল না। এই ওয়ার্ল্ড সম্পর্কে স্পেশাল কোনো কিছু জানা না থাকার কারণে আমরা এই ওয়ার্ল্ডে যা কিছু করা সম্ভব করার চেষ্টা করেছি, এমনকি লেবার এর মতো এখানে খেটেছি আমরা প্রত্যেক দিন। 6 মান্থ লেটার ডিরেক্টর কিম আমাকে বলে আমি আর এইভাবে বাঁচতে পারবো না এবং তার কাছে থাকা সমস্ত অর্থ একত্রিত করে সে একটা থার্ড রেট মার্শাল আর্ট বুক ক্রয় করে যা কিনা রাস্তার ধারে একজন বিক্রি করছিল এবং তার পরবর্তী 3 মান্থ এর মধ্যে সে এই মার্শাল আর্টকে একদম সম্পূর্ণরূপে মাস্টার করে ফেলে এবং সে একজন মার্শাল আর্টিস্ট হয়ে যায় এবং তারপর সে নেশন এর জন্য, দেশ এর জন্য অনেক বেশি কাজ করেছে এবং তারপর সে একটার পর একটা অ্যাডভান্সড মার্শাল আর্ট শিখতে থাকে এবং সে পাওয়ারফুল মার্শাল আর্টিস্ট হওয়ার পরে জিয়াঙ্গুকে ছেড়ে চলে যায়, আমাকে এইখানে একা পিছনে ফেলে এইখান থেকে চলে যায়। আমি ভেবেছিলাম বাকি সবার মতো হয়তো আমার সাথেও স্পেশাল কোনো কিছু ঘটবে, কিন্তু শেষ পর্যন্ত আমার সাথে তেমন কিছুই ঘটেনি এবং আমি এইভাবে এখানে 50 বছর কাটিয়ে দিয়েছি। আর এখন আমি বৃদ্ধ বয়সে সামান্য ঠান্ডা লাগার কারণে মৃত্যুবরণ করতে চলেছি। আমিও পৃথিবী থেকে এইখানে এসেছিলাম বেঁচে থাকার জন্য, কঠোর থেকে কঠোরতম চেষ্টা করেছিলাম। আমি এইখানের ভাষা শিখেছি, এমনকি কিভাবে লিখতে হয় তাও শিখেছি। অল্প এক টুকরো জমি কিনে সেখানে বাড়ি তৈরি করেছি, একটা থাকার মতো জায়গা তৈরি করেছি। আমি এইখানে থাকা অল্প কিছু সংখ্যক দ্রব্য মিলিয়ে স্যুপ তৈরি করেছিলাম। এইরকম প্রাচীন চায়নার মতো একটা জায়গায় স্যুপ একটা নিউ কনসেপ্ট হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু সেই পর্যন্ত নয় যতক্ষণ পর্যন্ত না মার্কেটে থাকা কিছু অসাধু ব্যবসায়ী আমাকে ঠকিয়ে আমার কাছ থেকে আমার স্যুপ এর রেসিপি আমার কাছ থেকে চুরি করে আমাকে এই মার্কেট থেকে বের করে দেয়। আমি এই ওয়ার্ল্ডকে ত্যায্য করে এখন আমি মৃত্যুবরণ করতে যাচ্ছি। আমার পক্ষে যা কিছু সম্ভব আমি তার থেকেও অনেক বেশি করার চেষ্টা করেছি। আমি সবচেয়ে কঠোরভাবে চেষ্টা করেছি। আমি এর থেকে বেশি কি করতে পারতাম। যেহেতু কোনো স্পেশাল কেউ নই, তাহলে আমাকে কেন এই ওয়ার্ল্ডে নিয়ে আসা হলো? আমাকে কেনই বা এই ওয়ার্ল্ডে নির্মম ভাবে একা এনে ছেড়ে দেওয়া হলো? আমার শরীরে এখন আর কোনো এনার্জি নেই, এমনকি আমার চোখের পাতা দুটো খুলে রাখার মতো এনার্জি নেই। আমার কাছে যদি পাওয়ার থাকতো, আমাকে যদি আর একবার কোনো অপরচুনিটি সুযোগ দেওয়া হতো, আমি এইভাবে মরতে চাই না। ঠিক তখন হিরো মারা যায় এবং তারপর তার চোখের সামনে একটা উজ্জ্বল আলো চলে আসে এবং হিরো জোরে জোরে কাঁদতে থাকে। সে চোখ খুলে দেখতে পায় তার সামনে একটা সবুজে ঘেরা মাঠ এবং সে নিজেকে দেখে বলে, আমি এখনো জীবিত রয়েছি কিভাবে? আমি এখনো পৃথিবী এর পোশাক পরে রয়েছি, আমি কি পৃথিবীতে আবার ফিরে এসেছি? আমরা দেখতে পাই হিরো এর পিছনে তার কলিগরা ছড়িয়ে ছিটিয়ে
গিয়ে পড়ে রয়েছে। একজন বলে আমার মাথা, আরেকজন বলে আমরা কোথায় এসে পড়েছি। হিরো তাদের দিকে লক্ষ্য করে বলে, ফাইনালি আমি রিয়েলাইজ করতে পেরেছি আমি কোনো রকম স্পেশাল পাওয়ার ছাড়া এই ওয়ার্ল্ডে আসিনি। আমি অন্যদের থেকে একদম সম্পূর্ণ আলাদা পাওয়ার পেয়েছি, দ্য পাওয়ার অফ রিগ্রেশন। এবং এটাই হলো আমার ফার্স্ট রিগ্রেশন। আমরা গাড়িতে করে আমরা আমাদের কোম্পানি ট্রিপ এ যাচ্ছিলাম এবং এটাই ছিল আমাদের কোম্পানি ট্রিপ এর প্রথম দিন। এবং এই প্রথম দিনেই আমরা এই অদ্ভুত ওয়ার্ল্ডে কোনো রকমে চলে এসেছি। আমরা যখন গাড়ি চালিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে পাহাড়ের ভূমিধস এসে পড়ে আমাদের গাড়ির ওপর। এবং যখন সেই ভূমিধস হচ্ছিল তখন আমি একটা ব্রাইট লাইট দেখতে পাই। এটা অনেক বেশি কঠিন মনে রাখা যে 50 বছর পূর্বে আমার সাথে কি ঘটেছিল। ঠিক তখন পিছন থেকে একজন হিরোকে বলে, হে ম্যানেজার সিও। সেদিকে কোনো রকম নজর না দিয়ে মেইন ক্যারেক্টার ভাবতে থাকে, আমি এখন পাস্টে চলে এসেছি, এখন আমি কি করব। মোস্ট অফ দ্য রিগ্রেশন স্টোরিজ এর মধ্যে হিরো তার কাছে থাকা ফিউচার ইনফরমেশন এর মাধ্যমে ওয়ার্ল্ডের অনেক কিছু অ্যাচিভ করে। কিন্তু আমি তো শুধুমাত্র স্যুপ বানানোর টেকনিক ছাড়া আর কোনো কিছুই জানি না। ঠিক তখন পিছন থেকে একজন এসে বলে, হে ম্যানেজার সিও। তখন হিরো তার দিকে অবাক হয়ে তাকিয়ে বলে, ও সেকশন চিফ, আমি অনেক বেশি দুঃখিত। হঠাৎ করেই কিছুটা আমি সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম। কিন্তু সেকশন চিফ হিরো এর উপর রেগে গিয়ে একটা পাঞ্চ মেরে দেয়। এটা দেখে আশেপাশে থাকা সমস্ত কলিগ অনেক বেশি অবাক হয়ে যায়। সেকশন চিফ মেন ক্যারেক্টারকে গালি দিয়ে বলে, ইউ ফাকিং ইডিয়েট। মাউন্টেন এর পাশ দিয়ে গাড়ি চালানোর সময় তোমার ধ্যান কোথায় ছিল? তোমার অসাবধানতার কারণে আমরা প্রায় মরতে মরতে বেঁচে ফিরেছি। হিরো আমাদেরকে বলে, এটা আমি একদমই ভুলে গিয়েছিলাম। আমাদের যখন কার ক্র্যাশ হয়েছিল তখন সে তার পজিশন দেখিয়ে আমাকে অনেক বেশি মেরেছিল। সেকশন চিফ বলে, আমরা যখন এইখান থেকে ফিরবো অবশ্যই তোমার জব থেকে তোমাকে বের করে দেওয়া হবে। হিরো বলে, সেকশন চিফ সে আমাদের ম্যানেজিং ডিরেক্টর এর নেফিউ হয়। সে একজন লাকি বাস্টার যে কিনা নেপোটিজম এর কারণে মাত্র 30 বছর বয়সে একজন সেকশন চিফ হতে পেরেছে। আমরা দেখতে পাই আরেকজন এসে সেকশন চিফকে বলে, এইখানে দাঁড়ান প্লিজ। সে যতই ট্রাই করতো না কেন সে কোনোভাবে এই ভূমিধসকে, এই পাহাড় ধসকে অ্যাভয়েড করতে পারতো না। কিন্তু তারপরও সেকশন চিফ জোরে জোরে চিৎকার করে গালি দিতে থাকে হিরোকে। এই সব কিছু দেখে এখন মেইন ক্যারেক্টার কিছুটা রাগান্বিত হয়ে বলে, হ্যাঁ আমি এটা অ্যাভয়েড করতে পারতাম কিন্তু আমি করিনি, কারণ অফিসে তুমি আমাকে অনেক বেশি কাজের চাপে ফেলেছিলে আর তাই রাত্রে আমি ঠিক মতো ঘুমাতে পারিনি। কিন্তু তারপরও তুমি আমাকে ড্রাইভিং এর জন্য বসিয়েছো। আমরা দেখতে পাই হিরো এর মুখ থেকে ব্লাড বের হচ্ছে, কিন্তু তারপরও হিরো অনেক বেশি রাগান্বিত এবং সিরিয়াস। হিরো মনে মনে ভাবে, আমি 50 বছর পূর্বের কিছু স্মৃতি ধীরে ধীরে মনে করার চেষ্টা করছি। হ্যাঁ আমার ঠিক মনে আছে আমার পাস্ট লাইফে যখন এই অ্যাক্সিডেন্টটা হয়েছিল ঠিক তখন আমি সকল কিছু মাথা নত করে মেনে নিয়েছিলাম এবং এর জন্য আমি সেকশন চিফ এর কাছে ক্ষমা পর্যন্ত চেয়েছিলাম। এবং এইভাবে 50 বছর আমি শুধু অন্যের কাছে ক্ষমা চেয়ে এসেছি। এমনকি যখন ডাকাত দল আমার কাছ থেকে আমার সমস্ত কিছু লুটে নিয়ে যায় তখনও আমি তাদের কাছে শুধুমাত্র ক্ষমা চেয়েছিলাম। এমনকি ওই সকল মার্শাল আর্টিস্টরাও যারা কিনা আমার কাছ থেকে সম্পূর্ণ কিছু কেড়ে নিয়ে যায়। এমনকি সেই রিজিওনাল অফিসিয়াল যে কিনা ট্যাক্স এর নামে আমার কাছে থাকা সমস্ত সম্পত্তি লুট করে নিয়ে যায়, তখনও আমি তাদের কাছে শুধুমাত্র মাথা নত করে ক্ষমা চেয়ে এসেছি। কিন্তু এতগুলো বছর কাটানোর পর আমি একটা বিষয় খুব ভালোভাবে রিয়েলাইজ করতে পেরেছি, যেটা আমি নিয়ন্ত্রণ করতে পারবো সেটা অবশ্যই আমার দ্বারা নিয়ন্ত্রিত হওয়া উচিত। কিন্তু সেকশন চিফ জিওন, আমি জানি তুমি একটা পাগল প্রকৃতির ব্যক্তি। এখন আমরা এমন পরিস্থিতিতে নেই যে আমরা একে অন্যের প্রতি দোষারোপ করব। সেকশন চিফ এটা শুনে অনেক বেশি রাগান্বিত হয়ে যায় আর বলে, ড্যাম বাস্টার তুমি কি বললে? এই বলে সেকশন চিফ হিরো এর মুখের উপর আরো একটা পাঞ্চ মারে এবং বলে, তুমি কি আমার সাথে ফাইট করতে চাও? মেইন ক্যারেক্টার সে পাঞ্চ খেয়ে কিছুটা সিরিয়াস হয়ে বলে, যাদেরকে আমি খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারবো তাদের সামনে কোনোভাবে মাথা নত করবো না আমি আর। এই বলে মেইন ক্যারেক্টার সেকশন চিফ এর ফেসে এমন একটা পাঞ্চ মেরে দেয়, সেকশন চিফ দূরে গিয়ে পিছনে গিয়ে পড়ে যায়। এটা দেখে এখানে থাকা সমস্ত কলিগরা অনেক বেশি অবাক হয়ে যায়। হিরো বলে, আমার পাস্ট লাইফে কাউন্টলেস মার্শাল আর্টিস্ট আমাকে বিভিন্নভাবে আঘাতপ্রাপ্ত করেছে, অসংখ্যবার তারা আমাকে বিভিন্নভাবে পিটিয়েছে। এই বলে হিরো সেকশন চিফ এর ফেসের উপর আরো একটা পাঞ্চ মেরে দেয়। আমি ডাকাত দলের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছিলাম যখন আমি মাউন্টেন এ গিয়েছিলাম হার্বস কালেক্ট করার জন্য। সেই ডাকাত দল প্রত্যেক বছর আমাকে ওইভাবে পিটিয়ে আমার কাছে থাকা সমস্ত হারভেস্ট লুটে নিয়ে যায়। এমনকি সে করাপ্টেড অফিসিয়ালরা যারা কিনা ট্যাক্সের নাম করে আমার কাছে থাকা সমস্ত সম্পত্তি লুট করে নিয়ে যেত। হিরো সেকশন চিফ এর ওপরে বসে তার মুখের উপর জোরে জোরে পাঞ্চ করতে থাকে। এই ভায়োলেন্স এর দুনিয়ায় সাধারণ জনগণ যেই সব কিছুতে ল্যাক করে আমি সেই
সবকিছু গেইন করেই ছাড়বো। তুমি যদি কারো চোখের উপর বারবার হিট করো তাহলে তার ভয় অ্যাম্পলিফাইড হয়ে যাবে, ডাবল হয়ে যাবে। এইভাবে কারো কাছ থেকে বিটেন আপ হয়ে যাওয়ার পর তোমার মুখ থেকে সর্বদা একটা কথাই বের হবে। হিরো সেকশন চিফ এর ফেসের উপর আরো একটা পাঁচ করতেই যাবে, ঠিক তখন সেকশন চিফ বলে, সরি, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। হিরো বলে, আমার কাছে কোনো মিথিক্যাল ট্যালেন্ট নেই সেই ট্রান্সেন্ডেড ব্যক্তিদের মতে, এমনকি মার্শাল আর্ট ট্যালেন্টও নেই যা কিনা আমাকে মার্শাল আর্ট অল ডে ফেমাস করে দিবে। কিন্তু আমার কাছে একটা জিনিস রয়েছে যা কিনা ফেট চেঞ্জ করতে পারে। আমরা দেখতে পাই সেকশন চিফ তার ফেস ধরে নীল ডাউন হয়ে জোরে জোরে চিৎকার করছে, ব্যথা। তখন পিছন থেকে একজন হিরোকে বলে, ম্যানেজার সিও, তুমি কিভাবে তোমার কলিগ এর সাথে এইরকম করতে পারো? তখন হিরো বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছো, আমি অনেক বেশি রাগান্বিত হয়ে গিয়েছিলাম, আমি খুবই দুঃখিত যদি তোমরা আমার জন্য শকড হয়ে থাকো। হিরো মনে মনে ভাবে, যদিও এদের মধ্যে আর কাউকেই আমি কোনোভাবে মৃত্যুর পূর্বে আর দেখতে পাবো না। হিরো বলে, আমি সে যে ড্রাইভিং করছিল এই অ্যাক্সিডেন্ট এর জন্য আমি সকলের কাছে অনেক বেশি ক্ষমা প্রার্থী। ডিরেক্টর কিম বলে, হ্যাঁ এটা ঠিক যে সেকশন চিফ তোমার প্রতি অনেক বেশি হার্শ বিহেভ করেছে, তারপরও তার সাথে এমন কিছু করা তোমার একদমই ঠিক হয়নি, এটা তুমি একদমই ওভার রিঅ্যাক্ট করে ফেলেছো, তার কাছে এখনই ক্ষমা চাও। হিরো বলে, কিন্তু ডিরেক্টর কিম সর্বদাই আমার সাথে থাকবে। হিরো বলে, হ্যাঁ আপনি ঠিক বলেছেন ডিরেক্টর কিম। ডাইরেক্টর কিম একজন স্ট্রংগেস্ট মার্শাল আর্টিস্ট হয়ে যাবে সে যখন ফিউচারে একবার মার্শাল আর্ট লার্ন করবে, একবার মার্শাল আর্ট শিখবে। আমি যদি আমার এই লাইফে তাকে সাপোর্ট করতে পারি তাহলে অবশ্যই আমি তার কাছে ভালো কিছু আশা করতে পারি। তার মানে আমাকে সর্বদাই তার গুড সাইডে থাকতে হবে, তার ভালো দিকে থাকতে হবে। হিরো সেকশন চিফ এর সামনে হাত বাড়িয়ে বলে, সেকশন চিফ আমার কাজের জন্য আমি অনেক বেশি দুঃখিত, আপনার সাথে এইরকম বিহেভ করে আমি একদমই ঠিক করিনি, এর জন্য আমি অনেক বেশি ক্ষমা প্রার্থী। কিন্তু যে সেকশন চিফ হিরোকে গালি দিতে যাবে ঠিক তখনই হিরো এর সিরিয়াস ফেস দেখে সেকশন চিফ একদমই নিচুপ হয়ে যায়, তার মুখ একদম বন্ধ হয়ে যায় এবং হিরো এর দিকে হাত বাড়িয়ে দিয়ে উপরে উঠে যায়। ডাইরেক্টর কিম বলে, কেননা আমরা এইখানে থাকা আশেপাশে কোনো গ্রাম খোঁজার চেষ্টা করি। হিরো বলে, হ্যাঁ এখন আমাদের এইটাই করা উচিত। তারা আশেপাশে কিছু খোঁজার চেষ্টা করে। ডাইরেক্টর কিম এর পাশে থাকা ব্যক্তি বলে, আপনি কি সাইডে কিছু দেখতে পেয়েছেন? ডাইরেক্টর কিম বলে, হ্যাঁ এখান দিয়ে ভালো করে খোঁজার চেষ্টা করো। হিরো মনে মনে বলে, কমন সেন্স এই অল ডে কোনো কাজেই আসবে না, এইখানে ইমমর্টালসরা ফ্লাই করে এবং তারা তাদের ইমমর্টালিটিকে সিকিউর করার চেষ্টা করে এবং এই অলডের একটাই মাত্র রুল, স্ট্রং সর্বদা উইককে গিলে খাবে। এই মুরিম অলডের সকলে শর্ট ইউজ করে ফাইট করে তাদের অর্থ এবং সম্মান বৃদ্ধির জন্য। এই ফরেস্ট এর নাম হলো অ্যাসেনশন পাথ। এইখানে কোথাও কোনো ভিলেজ, সিটি অথবা নেশন নেই। হিরো বলে, ডাইরেক্টর কিম খুব জলদি সন্ধ্যা হতে চলেছে, এখন আমাদের এইখানে কোথাও সেফ জায়গায় শেল্টার নিতে হবে। ডাইরেক্টর কিম বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছো। ডাইরেক্টর কিম বলে, কেমন হবে কার এর মধ্যে যত কিছু আমরা প্যাক করে নিয়ে এসেছি সেই সব ব্যবহার করে এইখানে আজকের জন্য একটা শেল্টার তৈরি করা যাক। হিরো মনে মনে ভাবে, এটা অনেক বেশি লজ্জার যে আমরা কোনোভাবে আমাদের কার ফাইন্ড করতে সক্ষম নই, অবশ্যই তারা আমার কথায় কখনোই বিশ্বাস করবে না। হিরো বলে, ডাইরেক্টর কিম কেমন হবে আমরা দুই গ্রুপে বিভক্ত হয়ে এক গ্রুপ গিয়ে কার খোঁজার চেষ্টা করবে এবং আমরা আরেক গ্রুপ গিয়ে এইখানে কোথাও আপাতকালের জন্য একটা শেল্টার খুঁজবো এবং সম্পূর্ণ রাত হয়ে যাওয়ার পূর্বেই আমরা সকলে আবার এইখানে এসে একত্রিত হব। আমরা দেখতে পাই তারা কার খুঁজে না পেয়ে এখানে একটা আশেপাশে গুহার মধ্যে আপাতকালীন শেল্টার নিয়েছে। একজন বলে, আমরা কোনোভাবে কার খুঁজে পাইনি এত খোঁজার পরেও। আরেকজন বলে, পাহাড় ধসের সময় তো আমরা সকলে কার এর মধ্যেই ছিলাম, তাহলে আমরা কিভাবে কার এর মধ্যে থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লাম? তারা সকলে গোল হয়ে বসে ক্যাম্প ফায়ার জ্বালিয়ে কিছু একটা জঙ্গল থেকে খুঁজে বের করে সেই খাবার খাচ্ছে। একজন বলে, এই খাবার খেতে অনেক বেশি তেতো। আরেকজন বলে, এটা একটা ক্রাঞ্চি খাবার। হিরো বলে, এখানে অনেক বেশি খাবার রয়েছে, তোমরা যে যত পারো খেতে পারো, সমস্যা নেই। ডাইরেক্টর কিম বলে, থ্যাংক ইউ ম্যানেজার সিও, তোমার জন্যই আজকে আমরা এরকম সিরিয়াস অবস্থায় থাকার পরেও এরকম মজা করতে পারছি, এরকম ফান টাইম কাটাতে পারছি। আমি এটা জানতাম তুমি অনেক বেশি ডিপেন্ডেবল একটি ব্যক্তি। আমার সঠিক মনে রয়েছে তুমি ড্রাইভিং করার সময় অনেক বেশি ক্লান্ত ছিলে, কারণ তুমি গতকাল অনেক রাত্রি অবধি কাজ করেছিলে। ডাইরেক্টর কিম এই কথাটি সেকশন চিফ এর দিকে তাকিয়ে বলে। পাশে থাকা মেয়েটি বলে, হ্যাঁ আপনি একদম ঠিক বলেছেন, আমাদের ম্যানেজার সিও একজন ডেলিগেন্ট ব্যক্তি, একজন বিশ্বাস করার মতোই ব্যক্তি। আমরা এই জায়গায় এরকম ক্যাম্পিং করতে পারছি কেননা সে এইটা খুঁজে বের করতে পেরেছে। আরেকজন মেয়ে বলে, হ্যাঁ তুমি এটা ঠিক বলেছো। হিরো ভাবে, পাস্ট লাইফে আমরা যখন কাঠ খোঁজার জন্য বের হয়েছিলাম তখন অনেক বেশি খোঁজার পরে এই জায়গাটি খুঁজে পেয়েছিলাম। হিরো সবাইকে বলে, আমি অনেক বেশি লাকি ছিলাম তাই এই জায়গাটি খুঁজে পেয়েছি। আরেকজন বলে, তোমাকে এইভাবে লজ্জা পেতে হবে না কেননা তুমি এই জায়গা খুঁজে বের করেছো। হিরো মনে মনে
ভাবে হ্যাঁ আমি এই মুহূর্তকে এইভাবে এনজয় করতে চাই, কেননা আজকে শেষ রাত হবে, আমরা সকলে এইভাবে এনজয় করতে পারছি। সিন চেঞ্জ হয়, পরের দিন সকালে আমরা দেখতে পাই হিরো কারোর সামনে অনেক বেশি ঘাবড়ে রয়েছে এবং বলে আমি আমার গ্রিটিংস জানাই লর্ড অফ দ্য ফরেস্ট আপনাকে। আমরা দেখতে পাই হিরো এর সামনে বিশাল আকার একটা দৈত্যাকার দানবীয় ফক্স চলে এসেছে। সেই ফক্স বলে হিউম্যান সেন্ট, এটা অনেক বেশি ইউনিক, তারা 1000 ইয়ার বেঁচে থাকার জন্য অনেক বেশি চেষ্টা চালায়। আমি এর পূর্বে কখনো তোমার মতো মানুষের গন্ধ পাইনি। পিছন থেকে একটা মেয়ে ঘুম থেকে উঠে এসে বলে কি হচ্ছে এখানে ম্যানেজার সিও। যে সে চোখ খুলে সামনের দিকে তাকায়, সে বলে মনস্টার মনস্টার। মেইন ক্যারেক্টার পিছন ফিরে তাকিয়ে জোরে চিৎকার দিয়ে বলে লর্ড অফ দ্য ফরেস্ট এর সামনে সঠিকভাবে বিহেভ করো, সকলে আমার মতো নীল ডাউন হও এবং তাকে সম্মান জানাও। ফক্স রাগান্বিত হয়ে বলে আমি যখনই তোমাদের মতো মানুষের সামনে আসি তোমাদের বারবার এটা স্মরণ করিয়ে দিতে হয় তোমরা কত বেশি ফুলিশ এবং রুড। এমনিতে আমি তোমাদের সকলকেই খেয়ে ফেলতাম, কিন্তু তোমাদের মধ্যে একজন জানে কিভাবে কারো সাথে বিহেভ করতে হয়। তোমরা যেহেতু আমার টেরিটরিতে আসার সাহস দেখিয়েছো, তোমাদের মধ্যে কেউ একজন যদি আমাকে তার হাত অফার করে তাহলে আমি তোমাদের সকলকে ছেড়ে দেব। হিরো ভাবে আমার পাস্ট লাইফে যখন সবাই এই মনস্টারকে দেখেছিল সবাই অনেক বেশি প্যানিক হয়ে চিৎকার করছিল এবং রাগান্বিত হয়ে ফক্স সকলকে কিল করে ফেলেছিল, কিন্তু এইবার ফক্স আমাকে অ্যাপ্রিসিয়েট করছে আমার ম্যানার্স এর জন্য। ফক্স বলে তোমাদের মধ্যে কে তার হাত আমাকে অফার করবে। হিরো ভাবে লাস্ট টাইম এর মতো সে আমাদের মধ্যে থেকে কেউ একজন মানুষকে চাচ্ছে না, এইবার শুধুমাত্র একজন ব্যক্তির হাত চেয়েছে এবং আমাদের মধ্যে থেকে একজনকে তার হাত স্যাক্রিফাইস করতেই হবে। একটা সম্পূর্ণ কেটে যাওয়া হাত কেউ হিল করতে পারবে সেই কাল্টিভেটররা যারা 2 দিন পরে অ্যাপেয়ার হতে চলেছে, এবং অলরেডি ব্যথা কমানোর যে হার্ব রয়েছে তা আমি প্রিপেয়ার করে রেখেছি। হিরো তার হাতকে সামনের দিকে দিয়ে বলে আমি আমার হাতকে অফার করতে চাই। এটা শুনে হিরোর যে কলিগরা রয়েছে তারা একদমই অবাক হয়ে যায়। ফক্স ভয়ানক ফেস বানিয়ে বলে ইউ নো ইউর ম্যানার, আমি যথাসম্ভব এই কাজটি পেইনলেস ভাবে করার চেষ্টা করব। এই বলে সেই থ্রি টেইল ফক্স হিরো এর শরীর থেকে তার একটা হাত বাইট করে আলাদা করে ফেলে। হিরো এই ব্যথা সহ্য করতে না পেরে জোরে জোরে চিৎকার করতে থাকে। আমরা দেখতে পাই সে ফক্স এর মুখের মধ্যে মেইন ক্যারেক্টার এর হাত, এবং সে হাতকে ফক্স খেয়ে ফেলে সবার সামনে। এরকম ভয়ানক দৃশ্য দেখে এইখানে থাকা সমস্ত লোকজন একদম ভয় পেয়ে যায়, তারা তাদের চোখ দুটো বন্ধ করে ফেলে। হিরো তার সামনে পড়ে থাকা ব্যথা কমানোর যে হার্ব রয়েছে তার দিকে হাত বাড়ায় এবং সে হার্ব হাতে নিয়ে জোরে জোরে তাড়াতাড়ি করে খেতে থাকে আর বলে এটা অনেক বেশি ব্যথা করছে। ফক্স বলে আমি ভেবেছিলাম তোমার স্মেল অন্য মানুষদের মতো না হওয়ার কারণে তোমার টেস্ট অন্য মানুষদের থেকে আলাদা হবে, কিন্তু তোমার টেস্টও অন্য মানুষদের মতোই। স্পেশাল ভাবে বলতে গেলে অন্য হিউম্যানদের থেকে তোমার টেস্ট আরো বেশি খারাপ, কেননা তোমার শরীর এর মধ্যে অনেক বেশি ইম্পিউরিটিস রয়েছে। হিরো ভাবে সে হার্ব এর কারণে ব্যথা অনেক বেশি কমেছে। ফক্সকে বলে আমি অনেক বেশি দুঃখিত যে আমার অফারিং আপনার পছন্দ হয়নি। ফক্স বলে আমার এই টেরিটরিতে আমি তোমাদেরকে 7 দিন থাকার অনুমতি দিলাম, থ্যাঙ্কস টু মাই ডিভাইনিটি, এখনো তুমি বেঁচে রয়েছো। এই বলে ফক্স এইখান থেকে ফ্লাই করে চলে যায়। হিরো সেখানে বসে নীল ডাউন হয়ে বসে এখনো জোরে জোরে কাঁদতে থাকে। ফক্স এইখান থেকে চলে যায়। হিরো এর কলিগরা হিরো এর কাছে এসে বলে ম্যানেজার সিও ম্যানেজার সিও। হিরো বলে এইখানে নয়, আগে ভিতরে চলো, আমি এখন তোমাদেরকে সবকিছু এক্সপ্লেন করব। আমি যখন খুব ভোরবেলায় ঘুম থেকে উঠে কেপ থেকে বাইরে বের হই তখন সেই ফক্স আমাকে সবকিছু বলে। আমরা এখন মুরিম ওয়ার্ল্ডে রয়েছি। ডাইরেক্টর কিম একটু ঘাবড়িয়ে যায় আর বলে তুমি কি বলতে চাচ্ছ আমরা এখন মুরিম ওয়ার্ল্ডে রয়েছি? তারপর একটু উত্তেজিত হয়ে বলে হা এটা আমরা কখনো ভাবতেও পারিনি। হিরো বলে যাই হোক, আমরা এখন 1 সপ্তাহ এর জন্য এইখানে সেফ রয়েছি আমার হাত তাকে অফার করার জন্য। ডাইরেক্টর কিম বলে 1 সপ্তাহ, কিন্তু তারপরে কি হবে? হিরো বলে তারপর সে আবার আসবে এবং তখন তাকে আবার কোনো কিছু অফার করতে হবে। আমি এখন অনেক বেশি ক্লান্ত, আমি আর জেগে থাকতে পারছি না, আমার এখন কিছুটা বিশ্রাম নিতে হবে। আমি আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এই বলে হিরো ঘুমানোর ভান করে চোখ বন্ধ করে ওইখানে পড়ে থাকে। দূর থেকে শব্দ আসে, সেকশন চিফ তুমি এটা কিভাবে বলতে পারো? ম্যানেজার সিও আমাদের জন্য তার একটা হাতকে অফার করেছে। সেকশন চিফ রেগে গিয়ে বলে তোমরা যদি আমার কথার সাথে অ্যাগ্রি না হও তাহলে সামনের সপ্তাহে কে তার হাত অথবা পাকে অফার করবে? হিরো চুপচাপ তার জায়গায় বসে থেকে এই সমস্ত কথাগুলো শুনতে থাকে। আর
আরেকজন বলে কিন্তু ম্যানেজার সিও আমাদের জন্য এখনো অনেক বেশি ইম্পর্টেন্ট, কেননা সে আমাদেরকে খাবার এবং শেল্টারকে খুঁজে বের করতে সাহায্য করেছে। সেকশন চিফ বলে তাহলে আমরা এই সপ্তাহের মধ্যে যত কিছু সম্ভব তার কাছ থেকে শেখার চেষ্টা করব। অলরেডি সে তার একটা হাতকে হারিয়েছে। আমরা দেখতে পাই দূর থেকে হিরো অনেক বেশি সিরিয়াস ফেস বানিয়ে এই সবগুলো শুনতে থাকে। সেকশন চিফ বলে একটা হাত হারানোর জন্য সে বেশিক্ষণ এই জায়গায় সার্ভাইভ করতে পারবে না, আর তাই আমরা তাকে স্যাক্রিফাইস হিসেবে ব্যবহার করতে পারবো। হিরো একদম সিরিয়াস ফেস বানিয়ে তার পিছনে দাঁড়িয়ে থেকে এই সমস্ত কথা শুনতে থাকে। চুইংগামের হাত থেকে বাঁচা একদমই ইম্পসিবল। তোমরা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নাও।